আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। ইউরোপকে সংঘাতে জড়ানো থেকে সতর্ক করল ইরান। যুক্তরাষ্ট্রের ৬৫০ সেনা হতাহত, পিছু হটেছে বিমান বাহিনী রণতরী। দুবাইয়ের মার্কিন কনসুলেটে ইরানের হামলা। ইরানের সঙ্গে বছরের পর বছর ধরে যুদ্ধ চলবে না, নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানবেন বিস্তারিত। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ১৩৬ ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সেই ড্রোন এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে ইরান। $৫০,০০০ মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি ও ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। বাহরাইন থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে রাতের আধারে একটি উল্টো উইন ড্রোন ঘাস কাটার মেশিনের মতো অর্থাৎ লন মাওয়ার কর্কশ শব্দে একটি বহুতল ভবনের দিকে ধেয়ে আসছে এবং সজোরে সেটিকে আঘাত হানছে। এতে ভবনের ব্যালকনি দিয়ে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়। সম্ভবত অ্যাপার্টমেন্টটি সরাসরি আঘাত থেকে রক্ষা পায়নি। গত শনিবার সকালে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এখনো পর্যন্ত দেশটির উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে ১,০০০-এর বেশি ড্রোন ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে এর একটি বড় অংশই শাহেদ ১৩৬ মডেলের। সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের ওপর ৬৮৯টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৬৪৫টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হলেও ৪৪টি ড্রোন, মোট ড্রোনের প্রায় ৬% বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যেভাবে কাজ করে শাহেদ ড্রোন, শাহেদ ১৩৬ ড্রোন ৩.০ মিটার দীর্ঘ এবং এর ডানার বিস্তার ২.৫ মিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি সস্তা এবং তৈরি করা সহজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান বছরে কয়েক ডজন তৈরি করতে পারত। ফলে কিছু সময়ের জন্য চলমান সংঘাতের একটি অংশ জুড়ে থাকতে পারে এসব ড্রোনই। একটি শাহেদ ড্রোন প্রায় ৫০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে, যা একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট হলেও তা ধসিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। এই ড্রোনগুলো তুলনামূলক ধীর গতির, অর্থাৎ যদিও ইউক্রেনে অবশ্য এর দ্রুতগতির জেট ইঞ্জিন সংরক্ষণও দেখা গেছে, কিন্তু এগুলোর বড় আকৃতি, ইঞ্জিনের উচ্চ শব্দ এবং চূড়ান্ত পর্যায়ে লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়ার ধরন সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে। বাহরাইন থেকে পাওয়া দ্বিতীয় একটি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তরের ঠিক ওপর দিয়ে একটি উল্টো উইং ড্রোন উড়ে যাচ্ছে। ড্রোনটি সফলভাবে নিচের দিকে নেমে এটি রাডার ডোমে আঘাত হানে এবং সেটি ধ্বংস করে দেয়। এছাড়া কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও শাহেদ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সারপ্রাইজের আকৃতিতে ব্রিটিশ বিমান বাহিনীর অর্থাৎ RAF একটি ঘাঁটিতেও সম্ভবত এই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এই ড্রোনগুলোর পাল্লা সর্বোচ্চ ২,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এগুলো সাধারণত আগে থেকেই ঠিক করে দেওয়া জটিল পথ ধরে উঠতে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার জন্য এগুলো নিচ দিয়ে উড়ে যায়। তবে ইউক্রেন যুদ্ধ থেকে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই ড্রোনগুলো দূর থেকে অপারেটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে একদম শেষ মুহূর্তেও এগুলো দিক পরিবর্তন করতে পারে। শাহেদ ১৩৬ ড্রোনগুলো গত দশকের শেষের দিকে ইরানের নকশা করা হয়েছিল। ২০২১ সালের জুলাই মাসে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী জাহাজ মাস্টার স্ট্রিটে হামলার মাধ্যমে প্রথমেই ড্রোনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানিয়ান নাগরিক নিহত হয়েছিলেন। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের আবকাইক ও খুরাইস তেল স্থাপনায় হামলায়ও সম্ভবত এই ড্রোন ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানের শাহেদ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান মূলত এই ড্রোনের নকশা করে। প্রতিষ্ঠানটি দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অর্থাৎ IRGCর অধীনস্থ। তবে ২০২২ সালের শরৎকাল থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক ব্যবহারের ফলেই এই ড্রোন বিশ্বজুড়ে পরিচিতি পায়। শুরুতে ইরান থেকে রপ্তানি
জারি করা হলেও পরবর্তী সময়ে এই ড্রোনের প্রযুক্তি রাশিয়ার কাছে হস্তান্তর করে তেহরান। এরপর রাশিয়ার ভোলগা নদীর তীরে অবস্থিত ইয়েলাবুগা শহরের একটি কারখানায় বিপুল পরিমাণে এই ড্রোন তৈরি করা হচ্ছে। রাশিয়া সাধারণত ইউক্রেনে হামলার সময় একসঙ্গে প্রায় 800টি শাহেদ 136 ড্রোন, একই রকম দেখতে জেবেরা ডেকোই অর্থাৎ ধোঁয়া দেওয়ার ড্রোন এবং অল্প সংখ্যক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। মূলত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেই ঝাঁক বেঁধে এই হামলা চালানো হয়, যাতে ড্রোনের আড়ালে আরও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে আঘাত হানতে সফল হতে পারে। তবে গত সপ্তাহান্তে পারস্য উপসাগরীয় অঞ্চলে শাহেদ ড্রোনের বেশিরভাগ ভিডিওতে দেখা গেছে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ড্রোনের বিশাল কোনো ঝাঁক নয়, বরং বিচ্ছিন্নভাবে এক একটি ড্রোনকে আঘাত হানতে দেখা গেছে। ইউক্রেনের শাহেদ ড্রোনগুলো স্থির লক্ষ্যবস্তুতে, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। এর ফলে চলতি শীতে দেশটির জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিয়েছে। লাখ লাখ ঘরবাড়িতে এর প্রভাব পড়েছে। ইরান যদি এই একটি কৌশল অবলম্বন করে তবে তারা সফল হতে পারে। সোমবার সকালে সৌদি আরবের বৃহত্তম শোধনাগার রাশ তানুরাই ড্রোন হামলার ওপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে শোধনাগারটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যদিও এই হামলায় ব্যবহৃত অস্ত্রটি শাহেদ ড্রোন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে এর ধ্বংস ক্ষমতা ছিল একই রকম। এরপর জানবেন জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা ধ্বংসে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারে বলে জানানোর পর ইরান মঙ্গলবার ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, এটি যুদ্ধের সমতুল্য হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপকে আগ্রাসীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। বাঘাই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কর্তব্য আছে। যদি এটি ইচ্ছুক হয় তাহলে তা অবশ্যই পদক্ষেপ নিতে পারে, কারণ এর পদক্ষেপে বাধা একমাত্র তার নিজের ইচ্ছাই হতে পারে। এরপর জানবেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি দাবি করেছে অপারেশন ট্রু প্রমিস 4-এর প্রতিশোধমূলক অভিযানের প্রথম 2 দিনে 650 জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তারা হতাহত হন। মঙ্গলবার অর্থাৎ 3রা মার্চ তসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও নৌসম্পদ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে মার্কিন নৌবাহিনীর বিমান বাহিনীর রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে। নাইনি বলেন, যুদ্ধের প্রথম 2 দিনে 650 মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। আমেরিকানদের জন্য হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে আমাদের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনে এই সংখ্যা নিশ্চিত হয়েছে। তিনি দাবি করেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এক হামলায় 160 মার্কিন সেনা হতাহত হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর একটি এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির মুখপাত্রের জানান, দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূলীয় থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর রণতরীটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া নিরপেক্ষভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এরপর জানবেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থিত মার্কিন কনসুলেটের কাছে একটি ড্রোন সম্পর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার অর্থাৎ 3রা মার্চ রাতে এই হামলার পর কনসুলেটের আশেপাশে ধোঁয়া উঠতে দেখা যায়। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত শনিবার 28 ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান
বড় ধরনের সামরিক সংঘাতের অংশ হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালানো হয়েছিল, যেখানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে আসছে ইরান। দুবাইয়ে কনসুলেটের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করে দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মার্কিন কনসুলেটের কাছে ড্রোন সম্পর্কিত ঘটনায় সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন দেশ থেকে অজরুরি মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে এবং মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এরপর জানবেন, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করেছিলেন, কিন্তু এরপর থেকেই তিনি ইরানের বিরুদ্ধে একটি বিস্তৃত ও সময়সীমাহীন যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে আসছেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে না বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার অর্থাৎ 2 মার্চ ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তার ধারণা কিছুটা সময় ধরে এ যুদ্ধ স্থায়ী হতে পারে, তবে এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়। খবর রয়টার্স। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করেছিলেন, কিন্তু এরপর থেকেই তিনি ইরানের বিরুদ্ধে একটি বিস্তৃত ও সময়সীমাহীন যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে আসছেন। এদিকে ইসরায়েল আবারও লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়াদের ওপর হামলা চালিয়েছে। ইরানও এর পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিমান চলাচল অচল হয়ে পড়েছে। ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল লাদাফ শোশানি এক ব্রিফিংয়ে বলেন, পরিস্থিতির উপর ভিত্তি করে সামরিক অভিযানের সময়কাল পরিবর্তন হতে পারে। তারা ইতোমধ্যে কয়েক সপ্তাহের একটি সাধারণ সময়সীমা নির্ধারণ করেছেন। ইসরায়েল ইরানে স্থল সেনা মোতায়েন করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে শোশানি বলেন, সেটির সম্ভাবনা কম। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে আরও সেনা মোতায়েন করেছে। সম্মুখ প্রতিরক্ষার অংশ হিসেবে সীমান্তের কাছে বিভিন্ন পয়েন্টে সেনারা অবস্থান করছে। এর মধ্যে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে কঠিন আঘাত আসা এখনও বাকি বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র কতদিন ইরানে নিযুক্ত থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা মূলত এ অভিযানের মূল লক্ষ্য, আর তা স্থল সেনা মোতায়েন ছাড়াই অর্জন করা সম্ভব। ট্রাম্প সোমবার প্রকাশ্যে বলেছেন তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্যাৎ করতেও এই হামলার নির্দেশ দিয়েছেন। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করেছে, বরং তাদের দাবি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন পারমাণবিক যুক্তি নিয়ে আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা এখন পর্যন্ত ইরানে 1250টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং 11টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। সপ্তাহের শেষে কুয়েতে ইরানের প্রতিশোধমূলক হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের উপর এ হামলা ট্রাম্পের চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান পার্টির জন্য একটি বড় রাজনৈতিক ঝুঁকি হিসেবে ধারণা করা হচ্ছে। রয়টার্স বা ইপসোসেস এক জনমত জরিপে দেখা গেছে 4 জন মার্কিন নাগরিকদের মধ্যে মাত্র 1 জন ইরানি হামলার প্রতি সমর্থন জানিয়েছেন, অর্থাৎ মাত্র 25% নাগরিক ইরানের ওপর এই হামলাকে সমর্থন করছে। এই চলমান সংঘাত বিশ্বব্যাপী বিমান চলাচলকে বিশৃঙ্খল করে তুলেছে। সাধারণত দুবাই বিমানবন্দর দিয়ে দিনে 1000-এরও বেশি ফ্লাইট চলাচল করে। টানা 4 দিন ধরে বিশ্বের এই ব্যস্ততম বিমানবন্দর বন্ধ থাকায় হাজারো যাত্রী পড়েছেন চরম দুর্ভোগে। সঙ্গে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বৈশ্বিক তেল বাণিজ্য ব্যাহত হয়, তেলের দাম ক্রমশ বাড়ছে। এছাড়া সেখানে চলাচল করা জাহাজগুলোতে তেহরান আঘাত হানায় বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের খরচ আকাশচুম্বী হয়েছে।